স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে চিরতরে চোখের আলো হারালো 350 মানুষ, যাদের বেশিরভাগই শিশু কিশোর। সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানী বারিধারা থেকে গ্রেপ্তার। ধানমন্ডি থেকে গ্রেপ্তার হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। 12 সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ, জনপ্রত্যাশা পূরণে এমন পদক্ষেপ জানালেন উপদেষ্টা। এবং অতিরিক্ত ডিআইজি গাজী মুজাম্মেল হক 11 বছরে আত্মসাৎ করে 6,500 কোটি টাকার সম্পদ। ময়মনসিংহে আওয়ামী নেতার সম্পদের পাহাড়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ডিওএইচএসে এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করে। মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার তাকে তোলা হতে পারে আদালতে। এদিকে রাতেই ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বারিধারার ডিওএইচএস এক আত্মীয়র বাসায় আত্মগোপনে আছেন ডক্টর দীপু মনি। এমন খবরে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় রাজধানীর বিন্টু রোডের ডিবি কার্যালয়ে। প্রাথমিকভাবে জানা যায় মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপু মনিকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানা গেছে। এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডক্টর দীপু মনি, তার বড় ভাই টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত 15 আগস্ট থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ডক্টর দীপু মনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 3 মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে 359 কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন ডক্টর দীপু মনি। একই দিন রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্মমতার শিকার হয়েছে শিশু কিশোররা। বুলেটের আঘাতে অনেকেই হারাতে বসেছে দৃষ্টিশক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 700-র বেশি মানুষ চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক চোখ হারিয়েছেন অন্তত 336 জন, আর 2 চোখেই আলো হারান 17 জন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেখতে পাচ্ছেন না, তো অনেক খারাপ লাগতেছে, নিজের কাছে কিছু দেখা যাচ্ছে না, কেউই দেখতে পারি না। মাদারীপুর টেকনিক্যাল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র অনিক হাওলাদার। পুলিশের ছোড়া গুলিতে নিভে যায় চোখের আলো। কয়েক দফা অপারেশনের পরেও আলো ফেরাতে পারেননি চিকিৎসকরা। কোটা সংস্কার আন্দোলনে গেল 18 জুলাই পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় অনিকের 2 চোখেই। 18 তারিখ কোটা আন্দোলনে আমাদের মাদারীপুর ট্রাক স্ট্যান্ডে ওইখানে মিছিলে আমার গুলি লাগে 2 চোখে, মাথায় লাগে। গুলি চলে স্বৈরাচার পতনের আগ মুহূর্তেও। 5 আগস্ট দুপুর 2টায় কুষ্টিয়া সদর থানার কাছে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা হন আক্তারুজ্জামান। রাবার বুলেটে হারিয়েছেন একটি চোখ, আর শরীরে কয়েকশো বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। তারা আমাকে ঘিরে ধরে আমার মাথায়, মুখে, চোখে, বুকে এবং পিঠে গুলি। ডাক্তার বলছে প্রায় 1 থেকে 150 গুলি আছে আমার শরীরে। জাতীয় চক্ষু গবেষণা ইনস্টিটিউটে আন্দোলন ঘিরে চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন 700-র বেশি রোগী। এর মধ্যে 350 জন হারিয়েছেন 1 চোখ, আর 17 জন হারিয়েছেন 2 চোখই, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। গ্লাসে কাজ মুছতেছিলাম, কাছে পরে এই কানে লাগছিল ভাই। প্রথমে কানে লাগে, গিলাসে লাগছে, গিলাসে লাগে চোখে লাগছে। 4টা রাবার বুলেটে মারছিল, তো এর থেকে 4টা লাগছিল। একটা চোখে, গলায় লাগছিল, ঠোঁটে আর কপালে। গুলিবিদ্ধ হওয়ার পরও পদে পদে ভোগান্তি করা হয় বলে অভিযোগ করেন অনেকেই। যারা গুলি খাইছে পুলিশও ধরতো, ইভেন আওয়ামী লীগের যারা ছিল, এই ছাত্রলীগ, ওরাও ধরতো আমগরে। পরে
এক পর্যায়ে ওদেরকে ফাঁকি দিয়ে আমাকে এই চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন সমন্বয়করা। যথাসাধ্য চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। অপারেশন হচ্ছে না কেন, রোগী বসায় রাখছেন 7 দিন 10 দিন হয়েছে, রোগী ওটা বসায় রাখা হয়েছে চোখের লালটা কমানোর জন্য, চোখটা একটু কোয়াইট হওয়ার জন্য, অপারেশনের জন্য রেডি করার জন্য। সুতরাং ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে যা যা করা দরকার আমরা তাই করছি। আমাদের এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের যে আমাদের খুব এক্সপার্ট সার্জন আছে, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। চোখ হারানো এসব রোগীকে প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান সমন্বয়করা। প্রপার ট্রিটমেন্টটা যত আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা আছে তাদেরকে যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানী মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ ২৮ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদুদ্দিন এই অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নফেল সহ ১০৮ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও ১০০ থেকে ১৫০ জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। গেল ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও ১০০ থেকে ১৫০ অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। ২১শে জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যা চেষ্টা মামলা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা উত্তর দক্ষিণ সহ ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ৬০ জেলা পরিষদ, ৪৯৩ উপজেলা পরিষদ এবং ৩২৩ পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। পদ হারালেন দেশে ১২ সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। ৬০ জেলা পরিষদ, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত।
পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা এএফ হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ 2 উপদেষ্টা। সোমবার রাত 8টায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাফিজের বাড়িতে যান। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম নিহত নাফিজের মা নাজমা আক্তারকে নাফিজের হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। দেখছেন সংবাদ সকাল। বিস্তীর্ণ জমি খেকো পুলিশ কর্মকর্তা মুজাম্মেল গোগ্রাসে গিলছেন সাধারণ মানুষের জমি। ক্ষমতার দুর্দণ্ড প্রতাপে গিলে খেয়েছেন কারো বসত ভিটা, কারো কৃষি জমি, কারো বা পুকুর জলাশয়। হাজারো সচ্ছল মানুষকে নিঃস্বতায় ঠেলে দিয়ে বিপুল অর্থ সম্পদে ভরে তুলেছেন তার স্ত্রী ফারজানা মুজাম্মেলের সোনার সিন্দুক। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে মুজাম্মেল আর ফারজানার অবৈধ কোম্পানি মাত্র 11 বছরে কবজা করেছে 6,500 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ। সেই অপকর্মের কাহিনী জানাচ্ছেন ইফতেখার রেজা। মনের আনন্দে 3000 বিঘা জমি নিজের কবজায় নিয়ে বিশাল এক আবাসন প্রকল্প গড়েছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। নাম দিয়েছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি। অথচ এই প্রকল্পের সাথে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা নেই। নাম আনন্দ হলেও এই প্রকল্প গড়ে তোলার নেপথ্যে আনন্দের লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি, বরং এর মাটিতে মিশে আছে কয়েক হাজার নির্যাতিত মানুষের কান্নার নোনা জল। পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির এই প্রকল্পের জমি দখল করা হয়েছে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে। ভয় দেখিয়ে বা রিমান্ডে দিয়ে বলপূর্বক লিখে নেওয়া হয়েছে তাদের জমি। কাউকে জমির নামমাত্র মূল্য দেওয়া হয়েছে, অনেকে সেটুকুও পায়নি। বিনা টাকায় সই করিয়ে নেওয়া হয়েছে জমি বিক্রির দলিল। নানা অপকৌশলে বিপুল বিত্তের পাহাড় গড়া হাজারো অপকর্মের হোতা গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। অবৈধভাবে আর অপকৌশলের জোরে অতিরিক্ত ডিআইজির পদ বাগিয়ে নেওয়া কে এই মোজাম্মেল? 1997 সালে 17তম বিসিএসে নিয়োগ পেয়ে পুলিশের সহকারী কমিশনার হিসাবে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। এখন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। সরকারি চাকরির এই স্পর্শকাতর পদে থেকেই সম্পূর্ণ বেআইনিভাবে তিনি মেতে ওঠেন ব্যবসা বাণিজ্যে। গড়ে তুলেছেন আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী ফারজানা মোজাম্মেল, আর মোজাম্মেল নিজে অন্যতম এক পরিচালক। ভয় দেখিয়ে জমি দখল করতে প্রচার চালানো হয়েছে যে পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের এই প্রকল্পটি আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির। পুলিশের এ ধরনের কোনো সমবায় সমিতি নেই। পুলিশ বাহিনীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এই প্রকল্পের মালিক আনন্দ প্রপার্টিজ লিমিটেড। আর এই প্রকল্পে আনন্দ প্রপার্টিজের দখলে নেয়া বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় 6,650 কোটি টাকা। অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক এই বিপুল সম্পদের মালিকানা নিয়ে আইনের মারপ্যাচ এড়াতে স্ত্রী ফারজানা মোজাম্মেলকে বানিয়েছেন আনন্দ প্রপার্টিজের এমডি। নিজে পরিচালক হয়ে থেকেছেন কিছুটা আড়ালে। তবে জমি কেনা বেচায় বরাবরই পর্দার সামনে আসেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রকল্পের পরিচালক হিসেবে নথিপত্রে সইও করেন তিনি।
মোজাম্মেল আর ফারজানার আনন্দ প্রপার্টিজ লিমিটেড নিবন্ধিত হয় 2013 সালের 16 জুন, নম্বর সি 109716। নিবন্ধিত মূলধন 3 কোটি টাকা। এই কোম্পানির 15,000 শেয়ারের মধ্যে 13,500-এর মালিকানা তার, যা মোট শেয়ারের 90%। বাকি 1,500 শেয়ারের মালিক হলেন খায়রুল আলম ও শহীদুল ইসলাম নামের 2 ব্যক্তি। এই দুজনকে প্রতিষ্ঠানের মালিকানায় দেখানো হলেও মূলত তারা প্রতিষ্ঠানটির কর্মচারী। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানির দখলে থাকা শুধুমাত্র পূর্বাচল সংলগ্ন প্রকল্পের জমির দামই এখন প্রায় 6,650 কোটি টাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় 3,000 বিঘা জমি কবজা করলেও ভূমি অফিসের নথি বলছে প্রকল্পের খারিজ করা জমির পরিমাণ 400 বিঘা। আবার এই 400 বিঘা জমি নিয়েও রয়েছে মামলা। প্রায় 250 ভুক্তভোগী এই জমির মালিকানা দাবি করে মামলা করেছেন। আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। বাজার মূল্যের চেয়ে অনেক কমে নামমাত্র মূল্যে জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল। জমি কবজা করতে কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতনও করেছেন। রূপগঞ্জের আবাসন প্রকল্প যেখানে গড়ে উঠেছে সেখানে একসময় বসত ভিটা এবং বিশাল মাছের খামার ছিল স্থানীয় বাসিন্দাদের। এখন তার খামারের কোনো চিহ্নই নেই। জমিগুলো কবজায় নিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল। জমি রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অভিযোগ করেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। অভাব এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কয়েক বছরেই নিয়োগ, তদবির ও দখল বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ওরফে বাবুল মাস্টার। একসময় স্কুল শিক্ষক, 2019-এ রাজনীতিতে যোগ দিয়েই হয়ে ওঠেন বেপরোয়া। তার সব অপকর্ম চলত তারই ভাতিজা সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছত্রছায়ায়। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে 2019 সালে রাজনীতিতে নাম লেখান বাবুল মিয়া সরকার। ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের চাচা হওয়ার সুবাদে বনে যান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শরীফ আহমেদ সমাজ কল্যাণ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং এমপি থাকাকালীন তারাকান্দার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাবুল মাস্টারের হাতে। স্থানীয়রা জানান, এ সময় বাবুল হয়ে ওঠেন নিয়োগ, বদলি, তদবির ও দখল বাণিজ্যের একচ্ছত্র অধিপতি। কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। গড়ে তুলেছেন তারাকান্দা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, ডুপ্লেক্স বাড়ি, ময়মনসিংহে 7 তলা বাড়ি, ঢাকায় ফ্ল্যাট। দখল করেছেন কয়েকশো একর কৃষি জমি। অনুসন্ধান বলছে, গেল বছরের ডিসেম্বরে উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ 5 নিয়োগে নিয়েছেন 60 লাখ টাকা। আমি একজন প্রার্থী ছিলাম, আমার ক্যান্ডিডেট একটা প্রার্থী ছিলাম। আমি 5 লক্ষ টাকার কথা বলি, কিন্তু বলছেন না, এটা হবে না। 4-5 জন, 5 জনের তো ওনারা কেউ নিয়োগের কাছে আসতে পারছেন। সভাপতি আর এই যে বাউল মাস্টারের দুয়াই দিয়ে আর কি এই নিয়োগগুলো। একসময়ের ছেঁড়া জামা জুতা পরে চলা বাবুল মাস্টারের এমন অবৈধ সম্পদ অর্জনে হতবাক স্থানীয়রা। অবৈধ সম্পদ জব্দ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। সে সরকারি চাকরি ছেড়ে দেয়, সরকারি চাকরি মানুষে পায় না, আর সে রিজার্ন দেয় আর কোটি টাকার মালিক করতে হইল, কি করি হইল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল, শিক্ষক থেকে সে প্রতিযোগ করে আওয়ামী লীগে জয়েন করার পরে দেয়া এই উপজেলার সে লুটপাট দেখাইছে, সে কোটি কোটি টাকা মালিক হয়েছে। তার পাশাপাশি এটা একটা বাস্তব প্রমাণ। তিনি সমস্ত উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক পরিচয়ে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিক সমাজের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। শেখ হাসিনা সরকার পতনের পর অন্যদের মতোই এই আওয়ামী লীগ নেতাও দিয়েছেন গাঢাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ। জুলাইয়ের মাঝামাঝিতে বরিশালে জমে ওঠে আন্দোলন। কোটা সংস্কারের দাবি রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের দমনে মারমুখী হয়ে ওঠে ছাত্রলীগ। তাদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় 400 আন্দোলনকারী। ছাত্রলীগের হাত থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সমন্বয়করা। তাদের সাথে একমত সেনাবাহিনীও।
বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত জুনে সীমিত আকারে শুরু হলেও জুলাইয়ে এসে বরিশালে দানা বাঁধতে থাকে কোটা সংস্কার আন্দোলন। শেষ দিকে এসে তা চরম রূপ ধারণ করে। আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বরিশাল নগরীর সদর রোড, চৌমাথা, সিএনবি পোল, আমতলা মোড় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় তারা। নারকীয় এসব হামলা থেকে রেহাই পায়নি ছাত্রী কিংবা সাংবাদিকও। কঠিন সেই সময় স্মরণ করেন আন্দোলনের সমন্বয়করা। সর্বোচ্চ হেনস্থা তার জায়গা থেকে আন্দোলনের সম্পৃক্ত প্রত্যেকটা শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ করেছে। অধিকবার আমাদের উপর হামলে পড়েছে। আপনারা জানেন যে আমাদের নারী সহযোদ্ধাদেরকেও কিন্তু এরা ছাড়েনি। আমাদের মেয়েদের দেখে বাড়ি দিয়েছে। আর যত রকম হ্যারাসমেন্ট করা যায়, হেনস্থা করা যায়, আমাদের নারী সহযোদ্ধাদের সঙ্গে এটা হয়েছে। আর আমরা তো আসলে ফিজিক্যাল অ্যাসাল্টের শিকার হয়েছি এবং সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে সাংবাদিকদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অপহরণ করার চেষ্টাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটেছে। আমরা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের উপর যে হামলা, এটা নিয়ে আমরা আলাপ করেছি, বিচারের শাস্তির দাবি জানিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের তালিকা করে আইনের আওতায় আনার আহ্বান জানান সেনা কর্মকর্তারা। যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি উপজেলাতে, সেগুলো আমরা নোট করতে বলেছি এবং এখনো আমি ডিভিশন কমিশনার মহোদয়ের মাধ্যমে এই অনুরোধ করতে চাচ্ছি, যাতে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাকে আইনের আওতায় আনা যায়। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান পুলিশ কর্মকর্তারা। যারা হামলা করেছে আমাদের বরিশালে এরকম ঘটনা যদি ঘটে থাকে, আমরা তাদেরকে নিশ্চয়ই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 20 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত হামলার শিকার হন বরিশালের 371 জন আন্দোলনকারী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। খেলার সংবাদ। নেপালে আজ শুরু হচ্ছে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে মারুফুল হকের দলের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় শিরোপায় চোখ রাখা লাল সবুজের প্রতিনিধিরা। দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। তামিমুর রহমানের ম্যাচ প্রিভিউ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের আসর আরও দিন তিনেক আগেই টুর্নামেন্টে যোগ দিতে নেপালে পা রেখেছে বাংলাদেশ দল। দেশটিতে পৌঁছে বা দেশ ছাড়ার আগে খুব বেশি অনুশীলনের সুযোগও পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। তারপরও শেষ কয়েকদিনের প্রস্তুতি নিয়ে আশাবাদী দলের প্রধান কোচ মারুফুল হক। সবকিছু পেরিয়ে বাংলাদেশ ফাইনাল খেলতে চায় এমন প্রত্যাশাই বয়সভিত্তিক দলের এই কোচের। যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় ইম্পর্টেন্ট আমাদের, বা একটা চ্যালেঞ্জে আমাদের চ্যাম্পিয়ন বা ফাইনাল খেলতে হবে, সেই ক্ষেত্রে ফার্স্ট ম্যাচ আমরা উইন দিয়ে শুরু করতে চাই ইনশাল্লাহ। এই আসরের ফাইনালে যাবার মিশন শুরু করবার প্রথম ম্যাচ বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে। দশরথ স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল 4টায়। বাংলাদেশের আগে কখনোই জেতা হয়নি এই আসরের শিরোপা। জেতা হয়নি বললে ভুল বলা হবে, বাংলাদেশ জিততে পারেনি। কারণ এখনো পর্যন্ত মাঠে গড়ানো 5 আসরের 3টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে 3বারই শিরোপা হাতছাড়া করে মাঠ ছেড়েছে তারা। তাই একই ভুল আর করতে চায় না মারুফুল হকের দল। আমরা যদি আমাদের সবগুলো প্লেয়ার মানে যার যার ভালো পারফরমেন্স 100% দিয়ে মাঠে খেলতে পারি, কোচের টেকনিক অনুযায়ী আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে জয় নিয়ে মাঠ থেকে ফিরে আসতে হবে ইনশাল্লাহ। আসরে স্বাগতিক নেপাল সহ অংশ নিচ্ছে মোট 6টি দল। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কা। বি গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে 22 আগস্ট। তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে শিরোপায় পা রাখার পথটা মসৃণ করতে চায় বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।